বন্যপ্রাণী দিবস 2025 উপলক্ষে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় উপদেষ্টা, আমাদের সম্মানিত অতিরিক্ত সচিব, এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে ডক্টর মোহাম্মদ আলী রেজা খান, বন্যপ্রাণী বিশেষজ্ঞ, এবং আলোচক হিসেবে মঞ্চে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কান্ট্রি ডাইরেক্টর WCS বাংলাদেশ, এবং ডক্টর মোহাম্মদ ফিরোজ জামান, অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও আজকে আমাদের প্রেজেন্টেশন অর্থাৎ কিনোট স্পিচ দিয়েছেন আমাদের জনাব এম সারোয়ার আলম, প্রোগ্রাম ম্যানেজার IUCN বাংলাদেশ, এবং জনাব ইমরান আহমেদ, বন সংরক্ষক, খুলনা অঞ্চল, সুন্দরবন। এবং এছাড়াও আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের সংরক্ষণ কাজে যারা আমাদের সাথে সবসময় কাজ করছেন, বিভিন্ন NGO, বিশ্ববিদ্যালয়, জিওলজিক্যাল সোসাইটি বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সহ অন্যান্য যারা উপস্থিত আছেন, এবং বিশেষ করে যারা আমাদের দুইটি প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে এবং ফটোগ্রাফিতে যারা বিজয়ী হয়েছে, সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। শুভ অপরাহ্ন। 2025 সালে এসে আমরা বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করছি, এবং সেখানে এই বছরের থিম নির্ধারণ করা হয়েছে বিশ্বব্যাপী। সেটি হচ্ছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন ফাইন্যান্স, ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড প্ল্যানেট, এবং যেটি আমাদের দেশে আমরা ভাবার্থ করেছি বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন। আমরা দুইটি প্রেজেন্টেশন দেখেছি, সম্মানিত আলোচকবৃন্দের আলোচনা শুনেছি, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কথা শুনেছি, আমাদের বিশেষ অতিথিবৃন্দের কথা শুনেছি। অলমোস্ট যে বিষয়গুলো ফোকাস করার কথা বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে, সকল বিষয়গুলি আসলে আলোচনা হয়েছে। তবে এই বছর এই দিবসের যেহেতু মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে যে সংরক্ষণ কাজে কি পরিমাণ অর্থায়ন হচ্ছে, অর্থাৎ কনজারভেশন ফাইন্যান্স, সেই বিষয়ে একটু আমাদের আলোকপাত করা দরকার। আমরা বাংলাদেশে বন্যপ্রাণীতে ভরপুর একটি দেশ, কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের দেশে কি পরিমাণ অর্থায়ন হয়েছে যদি সেটি আমরা আমাদের আশেপাশের দেশের সাথে তুলনা করি, তাহলে বলবো সেই জায়গায় আমরা বেশ খানিকটা পিছিয়ে আছি। আমরা বন্যপ্রাণী কনজারভেশনে আমরা দুই ধরনের অ্যাপ্রোচ বাংলাদেশে আমরা ফলো করছি। একটি হচ্ছে ইকোসিস্টেম বেসড অ্যাপ্রোচ, যেটির প্রেক্ষিতে আমরা বেশ কতগুলো প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করেছি। আমরা অনেকগুলো ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করেছি, অনেকগুলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ডিক্লেয়ার করেছি, আমরা মেরিন প্রোটেক্টেড এরিয়া ডিক্লেয়ার করেছি, ইকো পার্ক ডিক্লেয়ার করেছি, এবং স্পেশাল বায়োডাইভার্সিটি জোন ডিক্লেয়ার করেছি, এবং ভালসার সেফ জোন ডিক্লেয়ার করেছি। এবং সর্বশেষ মাত্র কিছুদিন আগে, আমি বলবো গত সপ্তাহে 22 তারিখে আমরা নতুন একটি বায়োডাইভার্সিটি স্পেশাল বায়োডাইভার্সিটি এরিয়া ডিক্লেয়ার করেছি। সেটি হচ্ছে একেবারেই ঢাকার মধ্যে অবস্থিত, সেটি হচ্ছে আমাদের পূর্বাচল শালবন বিশেষ জীববৈচিত্র্য এলাকা। সুতরাং এই কার্যক্রমগুলো আমরা সরকারের পক্ষ থেকে করছি। আবার স্পিসিস এই দেশে যে প্রজাতিগুলো আছে সেই প্রজাতিগুলো সংরক্ষণের জন্য আমরা কিছু কাজ করছি, যেটি আমাদের দুইটি প্রেজেন্টেশন, আমাদের বন সংরক্ষক এবং IUCN এর আমরা দেখেছি যে আমরা স্পিসিস কনজারভেশনে কি কি কাজ করছি। কিন্তু আমি যদি বলি যে আমাদের পাশের একটি দেশ শুধুমাত্র একটি স্পিসিস, শুধুমাত্র বেঙ্গল টাইগার কনজারভেশনের জন্য 50 বছর ধরে ওনারা অর্থায়ন করছে। প্রজেক্ট টাইগার নামে 50 বছর ধরে, 1973 সাল থেকে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল। 2023 সালে এসে সেই প্রজেক্ট টাইগারের 50 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে, আমরা দেখেছি সেটি। কিন্তু আমাদের দেশে যদি আমরা সরকারি অর্থায়নে বলি, তাহলে আমাদের দেশের টাইগার কনজারভেশনের জন্য মাত্র সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে আজ থেকে 2 বছর আগে।
এবং আপনি দেখেন যে যেই প্রজাতিটি নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের হাতি। এশিয়ান এলিফ্যান্ট বাংলাদেশে যেটি আছে সেটি নিয়ে সাম্প্রতিক সময়ে সব থেকে বেশি আলোচিত ইস্যু ওয়াইল্ড লাইফ কনজারভেশনের জন্য। কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র এই প্রজাতিটি সংরক্ষণ করার জন্য বাংলাদেশ সরকারি অর্থায়নে এখনো পর্যন্ত কোনো আলাদাভাবে প্রকল্প গ্রহণ করা হয়নি। শুধুমাত্র একটি প্রকল্প আমরা সরকারের কাছে জমা দিয়েছি এবং আমরা আশা করছি হয়তো এই প্রকল্পটি অচিরেই অনুমোদন হবে। কিন্তু আমাদের কনজারভেশন ফাইন্যান্সের আমরা সবসময় বলছি যে ওয়াইল্ড লাইফ কনজার্ভ করতে হবে, বায়োডাইভার্সিটি কনজার্ভ করতে হবে, হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট মিটিগেট করতে হবে, সাধারণ মানুষকে অ্যাওয়ার করতে হবে, আমাদের এডুকেশনের মধ্যে আমাদের ওয়াইল্ড লাইফ কনজারভেশনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত সবাই বলছি, কিন্তু এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের অর্থায়ন কি পরিমাণ হয়েছে, কি পরিমাণ অর্থ সরকার বরাদ্দ করছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা বলছি না। এই কার্যক্রমগুলো করার জন্য কি পরিমাণ জনবল আমার দরকার, কি পরিমাণ জনবলের রিসোর্স আমার দরকার, কি পরিমাণ ট্রেইনড রিসোর্স আমার তৈরি করা দরকার, সেই কাজগুলোকে কিন্তু আমরা ঠিক সেইভাবে আমরা বলছি। আমাদের সকল বক্তাই কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে মাননীয় উপদেষ্টা মহোদয় আজকে বলেছেন আমরা মাত্রই গতকালকে অর্থ বিভাগ থেকে কিছু জনবলের অনুমোদন আমরা পেয়েছি। এখান থেকে কিছু অংশ হয়তো বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমরা তাদেরকে এনগেজ করতে পারবো ভবিষ্যতে যখন এই জনবলগুলো আসবে। কিন্তু সেটা ডেফিনেটলি এই জনবলগুলো কিন্তু অবশ্যই বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণের জন্য প্রতুল, আমি বলবো না, আমিও বলবো যে এখনো অপ্রতুল। আমাদের ক্রাইম কন্ট্রোল ইউনিট আপনারা সাম্প্রতিক সময় এবং কয়েক বছর ধরে দেখছেন যে বাংলাদেশের যে অবৈধ বন্যপ্রাণী পাচার, অবৈধ বন্যপ্রাণী কনজামশন আমরা যেটাই বলি না কেন, সাম্প্রতিক সময়ে কিন্তু এই বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অনেক ভালো কাজ করছে এবং সেটি সাধারণ মহলেও অনেক প্রশংসা অর্জন করেছে এবং প্রশংসিত হয়েছে। কিন্তু আমাদের একজন বলেছে এই বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সারা দেশে মাত্র 17 জন মানুষ নিয়ে কাজ করে। 1,47,000 বর্গ কিলোমিটার একটি দেশ, যেখানে 18 কোটি মানুষ বাস করছে, সেখানে মাত্র 17 জন মানুষ নিয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কার্যক্রম পরিচালনা করছে। হয়তো নতুন যে জনবলটি আমরা পেয়েছি এখানে আসলে হয়তো আর কিছু জনবল বৃদ্ধি হবে, কিন্তু সেটি কি আসলে যথেষ্ট? সেটি আসলে যথেষ্ট নয়। আমরা একবারও ভেবে দেখছি না এই বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের জন্য তাদের লজিস্টিক্স আমরা কি দিচ্ছি, তাদের এনফোর্সমেন্ট ভেহিকেল আমরা কি দিচ্ছি, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কোনোভাবেই নজর দিচ্ছি না। সারা দেশে বন্যপ্রাণী রক্ষায় যারা কাজ করছে, সারা দেশে বন রক্ষায় যারা কাজ করছে, তাদের জন্য আমরা কি প্রণোদনা নিয়ে আসছি। আমরা যদি বলি যে কিছুদিন আগেই একজন ফরেস্টার মৃত্যুবরণ করেছে কক্সবাজারে একটি রাত্রে টহল কার্যক্রম পরিচালনা করার জন্য, কিন্তু এখনো বন্যপ্রাণী রক্ষার্থে যারা কাজ করছে, যারা মৃত্যুবরণ করছে, যারা আহত হচ্ছে, তাদের ঝুঁকি ভাতাটি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। মাননীয় উপদেষ্টা থাকলে হয়তো আমি দাবি জানাতাম যে এই সকল বনকর্মীদের জন্য ঝুঁকি ভাতার প্রচলনটি যেন সরকার অচিরেই করে। আমি এই অডিয়েন্সের মাধ্যমে আমি এই দাবিটি সরকারের কাছে, মাননীয় উপদেষ্টার কাছে আমি পৌঁছে দিতে চাই যে যারা বন্যপ্রাণী বন রক্ষার্থে জীবন বাজি রাখছে তাদের ঝুঁকি ভাতাটি যেন সরকার অচিরেই তাদেরকে দেওয়ার ব্যবস্থাটি করে। আমরা ভালো কাজ চাই, কিন্তু ভালো ইনপুট দিতে হবে। ভালো কাজের জন্য ভালো ইনপুট দরকার, সেটি আমি জনবলে বলি, আমরা ট্রেনিংয়ে বলি, আমরা লজিস্টিক্সে বলি, আমরা ফিনান্সিয়াল সাপোর্টে বলি, সব জায়গাতেই কিন্তু আমাদের এই ইনপুটগুলো দিলেই আমরা বলতে পারবো যে আমরা রিজিওনালও যদি চিন্তা করি, আমরা এই সাউথ এশিয়াও যদি চিন্তা করি, অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনাটি করি, তাহলে আমাদের বন্যপ্রাণী সংরক্ষণে আমরা কোন জায়গায় আছি, আমরা কোন অবস্থানে আছি, আমরা কি পরিমাণ রিসোর্স বন্যপ্রাণীর জন্য আমরা ব্যয় করছি, কি পরিমাণ রিসোর্স অ্যালোকেট করছি, সেই জায়গাগুলো কিন্তু এখন এই তুলনাটি আমাদের সামনে নিয়ে আসার সময় এসেছে। কারণ আমরা এখন সবাই কনসার্ন যে বাংলাদেশের বন্যপ্রাণী যেগুলো আছে সেইগুলো অন্ততপক্ষে কনজার্ভ হোক। আমার বায়োডাইভার্সিটি যেগুলো আছে, যে বায়োডাইভার্সিটি আছে সেটি যেন আমরা কনজার্ভ করতে পারি, যেন ফার্দার ডিটোরিয়েট না করে, ফার্দার যেন কোনোভাবেই এটি থেকে অবনমিত না হয়। এবং সেটি অবশ্যই আমি বলবো
যে বন অধিদপ্তরের একার পক্ষে কোনোভাবেই সেই কার্যক্রমগুলি বাস্তবায়ন করা সম্ভব না। আমাদের সাথে আপনারা যারা কাজ করছেন, IUCN কাজ করছে, WCS আছে, CCA আছে, আরো অনেকগুলো NGO আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ আছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদের সকলকে নিয়ে কিন্তু আমাদের এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। বন্যপ্রাণী শুধুমাত্র একটি অধিদপ্তর বা একটি মন্ত্রণালয়ের পক্ষে কার্যক্রমগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনারা যখন সবাই মিলে এই হাতটি প্রসারিত করবেন, ইতিমধ্যে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা কিন্তু সারা দেশ থেকে এই সহায়তাটা আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি, কিন্তু এই সহায়তাটি অবশ্যই আরেকটু বর্ধিত করা দরকার, যাতে আমাদের বন্যপ্রাণী যেগুলো বিপন্ন হচ্ছে সেই বিপন্ন বন্যপ্রাণী যেন আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাদেরকে আমি সংরক্ষণ করতে পারি, বাংলাদেশের মাটিতে যেন তারা ভালোভাবে থাকতে পারে। আপনাদের সকলকেই এই রোজার দিনে এসে এই ধরনের একটি মহতী অনুষ্ঠানে এসে আপনারা আমাদেরকে মহিমান্বিত করেছেন। মাননীয় উপদেষ্টা মহোদয়, মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকেই ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানটিও শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।